আমরা হায়ার ম্যাথের 1 নাম্বার অধ্যায়টা তোমাদেরকে পড়াবো। তো এই অধ্যায় পড়ানোর আগে ভাইয়া তোমাদের জন্য একটা সুখবরও আছে, আবার কষ্টের সংবাদও আছে। জিনিসটা হচ্ছে, তোমার প্রথম যে অধ্যায়টা দেখো 1.1, এটা হচ্ছে সেট। তো এই অধ্যায়টা তোমার জেনারেল ম্যাথও আছে, এটা হচ্ছে তোমার সুখবর, কারণ হচ্ছে দুইটা অধ্যায় অনেকটুকুই কাছাকাছি। আবার কষ্টের খবর হচ্ছে ভাইয়া এই দুইটা অধ্যায় একসাথে পড়াবো, তো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। কারণ কি, যেহেতু পড়াগুলা ম্যাক্সিমামই এক, ভাইয়া হায়ার ম্যাথে পড়াবো এবং এর সাথে সাথে জেনারেল ম্যাথের সাথে যেগুলা মিলবে ভাইয়া তোমাদেরকে ওইগুলা দেখাই দিব। কারণ দুইটা অধ্যায় মোটামুটি কাছাকাছি, অর্থাৎ তোমার প্রায় 60% জিনিস হচ্ছে হায়ার ম্যাথের এবং জেনারেল ম্যাথের এই দুইটা অধ্যায় সেম। সো ভাইয়া একটাতে পড়াচ্ছি, তো তোমরা একই সাথে সাথে 2.1 তোমাদের জেনারেল ম্যাথের ওই অধ্যায়টাও শেষ হয়ে যাবে আমাদের। সো তোমাদেরকে একটু কষ্ট হবে, আমরা এই অধ্যায়টা পড়াবো এবং এখান থেকে ওই জিনিসগুলা দেখায় দিব। তো আসলে আমরা ক্লাসটা যদি শুরু করি, আমাদের সেট হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা টপিক, এই সেট জিনিসটা। তো তোমাদের 9-10-এ এটা খুবই অল্প পরিসরে আলোচনা করা হয়েছে। তো ফার্স্টে আসো সেট জিনিসটা আমরা বলতে কি বুঝবো। মনে করো ভাইয়া তোমাকে বললাম যে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলা, খেয়াল করো ভাইয়া তোমাকে কি বললাম, 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলা লেখো। তাহলে দেখো তো 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা কে কে আছে বলো তো? 2, 4, 6, 8 আর হচ্ছে 10। এখন খেয়াল করো তো 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা কে কে আছে? 2, 4, 6, 8, 10। এরপরে ভাইয়া বললাম 1 থেকে 10 এখানে বিজোড় সংখ্যাগুলো লেখো। তাহলে আমরা লিখলাম হচ্ছে মনে করো 1, 3, 5, 7, 9। তাহলে তুমি খেয়াল করো তো কথাটা, ভাইয়া এখানে কি বললাম, 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা। আচ্ছা, আর এখানে কি বললাম, 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো আমরা কি বললাম, 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা এবং 1 থেকে 10 এর মধ্যে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তুমি একটু খেয়াল করো তো, তুমি যে কথাটা বলতেছো তুমি এটাকে নির্দিষ্ট করে দিচ্ছ কিনা। খেয়াল করো তো, 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা, অর্থাৎ এই কথাটা ভাইয়া কি বললাম, জোড় সংখ্যা, অর্থাৎ এই কথাটা নির্দিষ্ট। এখানে তুমি জোড় ব্যতীত অন্য কোনো লেটার লিখতে পারবা না, এখানে তুমি জোড় ব্যতীত অন্য কোনো অঙ্ক লিখতে পারবা না। কারণ কি, আমি নির্দিষ্ট করে বলে দিছি এখানে শুধুমাত্র লিখবে হচ্ছে তুমি জোড় সংখ্যাগুলো। আবার পরের কন্ডিশনে আমরা কি বললাম, 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো, অর্থাৎ এখানে দেখো তুমি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই লিখছো, তুমি এর মধ্যে বিজোড়ের বাইরে অর্থাৎ কোনো জোড় সংখ্যা লিখো নাই। কারণ কি, আমরা সুনির্দিষ্টভাবে বলে দিছি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো, এই যে বাস্তব জগতে বা ম্যাথমেটিক্সে আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে যখন ফিক্সড করে দিই, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সেট। তাহলে ভাই আরেকবার বলতেছি কি, বাস্তব জগতে আমরা যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে আমরা ফিক্সড করে দিই, আমরা নির্দিষ্ট করে দিই, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সেট। যেমন তুমি কি নির্দিষ্ট করে দিছো প্রথম অঙ্কটাতে, তুমি বললা যে 1 থেকে 10 এর মধ্যে জোড়। তাহলে তুমি খেয়াল করো, তোমার তো জোড় সংখ্যা আরো অগণিত আছে, তুমি কিন্তু ওইগুলা নাও নাই, তুমি নিছো শুধুমাত্র 1 থেকে 10 এর মধ্যে। তাহলে এটাও তুমি নির্দিষ্ট করে দিছো, এবং কোন সংখ্যাগুলো নিবা, জোড় সংখ্যা, এটাও তুমি নির্দিষ্ট করে দিছো। তাহলে এইখানে শুধুমাত্র এই কয়টা অঙ্কই আমরা পাই, তাহলে এই কয়টা অঙ্ককে আমরা বলবো হচ্ছে সেট। ঠিক একই ভাবে খেয়াল করো, এই ম্যাথটা তো তুমি 1 থেকে 10, তাহলে এটাও তুমি নির্দিষ্ট করে দিছো, এবং কোন সংখ্যাগুলা নিবা, বিজোড় সংখ্যাগুলা। তাহলে খেয়াল করো তো, বিজোড় সংখ্যা আমাদের অগণিত আছে, কিন্তু সকল বিজোড় সংখ্যা তুমি নিতে পারবা না, তোমাকে নিতে হবে সুনির্দিষ্ট কিছু বিজোড় সংখ্যা যারা 1 থেকে 10 এর মধ্যে আছে। সো আমাদের 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা আছে এই কয়টা, তাহলে এই কয়টাকে আমরা বলবো হচ্ছে একটা সেট। তাহলে এবার আমরা আসো সেটের সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও। দেখো কি বলা হচ্ছে, বাস্তব জগৎ বা চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত, খেয়াল করো, যে কোনো বস্তুর সুনির্ধারিত তালিকা। খেয়াল করো তো, যে কোনো বস্তুর সুনির্ধারিত তালিকা। দেখো তো আমরা এখানে একটা তালিকা তৈরি করছি, 1 থেকে 10 একটা সুনির্ধারিত, এর মধ্যে থেকে একটা তালিকা তৈরি করছি। তালিকা বা সংগ্রহ বা শ্রেণীকে আমরা বলি হচ্ছে সেট। এখন সেটের সদস্য সংখ্যা সসীম বা অসীম হতে পারে, এটাকে একটু বক্স করে রাখো। আমাদের সেটের সদস্য সংখ্যা সসীম বা অসীম হতে পারে। এই কথার মানে কি, খেয়াল করো তো ভাইয়া, তোমাকে বললাম যে তোমার ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা
বলো তো তোমার ক্লাসরুমের স্টুডেন্ট সংখ্যাগুলোকে ভাইয়া একটা লাইনে দাঁড় করাইতে বললাম, তাহলে এটা একটা সেট। কারণ কি তোমার এখানে যদি তুমি তোমার ক্লাসের বাইরের অন্য কোনো স্টুডেন্টকে নিয়ে আসো তাহলে বলো তো সে সুনির্ধারিত হবে কিনা? অবশ্যই না। কারণ কি ভাইয়া বললাম তোমার ক্লাস 9-এর তোমার সেকশনের স্টুডেন্টদেরকে একটা লাইনে দাঁড় করাও। সো তুমি তাদেরকে একটা লাইনে দাঁড় করালা মানে তাদেরকে সাজাইলা একটা শ্রেণীতে, দেখো বলা হচ্ছে কি একটা শ্রেণীতে। কিন্তু এখানে যদি অন্য কোনো ক্লাস চলে আসে তাহলে কিন্তু তাকে সেট বলা যাবে না। এখন তুমি খেয়াল করো তো তোমার ক্লাসের স্টুডেন্টদেরকে যখন তুমি একটা লাইনে দাঁড় করাইছো, বলো তো তুমি এদেরকে গুনতে পারবা কিনা? অবশ্যই তুমি গুনতে পারবা। কারণ কি এখানে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে বা নির্দিষ্ট সংখ্যক মানুষ আছে। কিন্তু ভাইয়া তোমাকে বললাম যে একটা মরুভূমিতে যতগুলা বালি আছে বা যতগুলা বালুকণা আছে তাদেরকে তুমি একটা লাইনে সাজাও, বলো তো এটা তোমার পক্ষে পসিবল হবে কিনা? কারণ কি ওইখানে অগণিত সংখ্যক বালুকণা আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে তোমার ক্লাসরুমের স্টুডেন্টদেরকে তুমি গুনতে পারতেছো, কারণ তাহলে এই ক্ষেত্রে যে সেটটা আমরা তাকে বলবো হচ্ছে সসীম। আবার মরুভূমির ক্ষেত্রে ভাইয়া যে এক্সাম্পলটা দিলাম ওইখানে বালিকণা সংখ্যা তুমি গুনে শেষ করতে পারবা না, তাহলে ওই সেটের সদস্য কি হচ্ছে বলো তো? অসীম হচ্ছে। তাহলে আমরা এখান থেকে মনে রাখবা যে সেটের সদস্য সংখ্যা সসীম বা অসীম হতে পারে। এরপর আসো আমাদের সেটের প্রকাশ। এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা সেটকে কিভাবে প্রকাশ করি। তো বলা হচ্ছে সেটকে ইংরেজি বর্ণমালার বড় অক্ষর ABC অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটার দ্বারা হচ্ছে আমরা সেটকে প্রকাশ করি। A B C অর্থাৎ তিনটা সেট আমার যদি থাকে তাহলে একটা সেটকে A, একটা সেটকে B এবং একটা সেটকে C অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা আমরা সেটকে প্রকাশ করি। এবং স্মল a স্মল b স্মল c এটা দ্বারা হচ্ছে দেখো সেটের মধ্যে কিছু সদস্য থাকবে, এই সদস্যগুলোকে আমরা হচ্ছে স্মল লেটার দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো সেটকে প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা, আর সেটের যে সদস্যগুলো থাকবে তাদেরকে আমরা প্রকাশ করি হচ্ছে স্মল লেটার দ্বারা। এরপরে আরো ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার আছে, এই জিনিসটা তোমাদের এমসিকিউতে আসে, এটাকে একটু দাগায় রাখো। আমরা সেট প্রকাশের দুটি পদ্ধতি আছে। আমরা সেটকে এখন কি করতে পারি? দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো খেয়াল করো একটা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে তালিকা পদ্ধতি আর আরেকটাকে বলি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কোনটা খেয়াল করো। আমাদের তালিকা পদ্ধতি দেখো এই পদ্ধতিকে সেটের উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর মাঝে, খেয়াল করো আমরা কি বলতেছি, এই পদ্ধতিতে সেটের উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর মাঝে আবদ্ধ করা হয় এবং প্রতিটি উপাদানকে কমা দিয়ে দিয়ে লেখা হয়। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট তালিকা পদ্ধতিটা। আমরা কি বললাম যে আমরা সেটকে এখন কি করতে পারি? সেট প্রকাশ করার দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতি হচ্ছে দেখো তো আমরা এই যে উপাদানগুলো লিখছি, দেখো তো প্রত্যেকটা উপাদানকে কমা কমা দিয়ে লিখছি। দেখো কি বলা হচ্ছে? প্রতিটি উপাদানকে কমা দিয়ে দিয়ে লেখা হয়। তাহলে দেখো আমরা লিখছি 2 4 6 8 10, তাহলে আমরা প্রত্যেকটা উপাদান থেকে একটা কমা দিয়ে দিয়ে লিখছি। এবং কি বলছে খেয়াল করো, উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর মাঝে আবদ্ধ করা হয়। তাহলে আমরা উপাদান সমূহকে এখানে যখন তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা তখন হচ্ছে এটা একটা সেটকে প্রকাশ করে। তাহলে আমরা আজকে নতুন আরেকটা জিনিস শিখলাম যে দ্বিতীয় বন্ধনীর মাঝে যদি কোনো উপাদান, যেমন তোমার মনে করো কোথাও এরকম লেখা আছে 2 4 6, এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা একটা সেট। অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা কি করি? সেটকে প্রকাশ করি এবং সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে তাদেরকে আমরা কমা দিয়ে দিয়ে লিখব। তাহলে খেয়াল করো এখানেও একটা আমরা সেট লিখছি, তাহলে এখানেও আমাদেরকে প্রত্যেকটা উপাদানকে কি করতে হবে? কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তাহলে 1 3 5 7 9। তাহলে এখানে আমরা একটা एग्जांपल লিখে রাখো, যেমন দিয়ে লেখা হচ্ছে আমরা মনে করলাম একটা সেট হচ্ছে A, তাহলে আমরা কি করি? A কে হচ্ছে আমরা সেকেন্ড বন্ধনীর দ্বারা প্রকাশ করি। দেখো এই পদ্ধতিতে সেটের উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর মাঝে আবদ্ধ করা হয়। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী লিখলাম এবং মনে করলাম আমাদের সেটের উপাদান 2 4 6, তাহলে প্রত্যেকটা উপাদানকে আমরা কমা দিয়ে দিয়ে লিখি। এরপরে তালিকা পদ্ধতি কোনটা? খেয়াল করো এই পদ্ধতিতে উপাদানের সাধারণ ধর্ম উল্লেখ করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। এই কথার মানে হচ্ছে একটা শর্ত দিয়ে তুমি টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করবা। খেয়াল করো শর্ত দিয়ে তুমি টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করবা। যেমন মনে করো ভাইয়া বললাম হচ্ছে যে তোমার মনে করো এখানে আরেকটা সেট লিখলাম যে b সমান সমান হচ্ছে 3 5 7, মনে করো আরেকটা লিখলাম। তাহলে এখন এইটাকে আমরা তালিকা পদ্ধতি কোনটা? খেয়াল করো আমরা বললাম হচ্ছে যে তোমার a সমান সমান হচ্ছে x, যেন x
বিজোড় সংখ্যা এবং ভাইয়া লিখি তারপরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। x হচ্ছে 2 থেকে বড় আর হচ্ছে 8 থেকে ছোট। খেয়াল করে এই জিনিসটা আমরা কি বলতেছি, আবার এই জিনিসটা একটু বোঝাই। বলা হচ্ছে এ পদ্ধতিতে উপাদানের সাধারণ ধর্ম উল্লেখ করে সংক্ষিপ্ত আকারে সেটকে প্রকাশ করা হয়। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা এই পদ্ধতিতে লেখার জন্য তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে x। এখানে দেখো ভাই একটা জিনিস লিখছি তোমার বিসর্গর মতো, এটাকে আমরা ম্যাথমেটিক্সে পড়ি হচ্ছে যেন, এটাকে আমরা কি পড়ি যেন। তাহলে তুমি খেয়াল করো আমরা লিখলাম হচ্ছে x, তাহলে x টা যেন অর্থাৎ x এর তুমি পরিচয় দিচ্ছ। এবার x হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে x টা হচ্ছে বিজোড় সংখ্যা এবং x এর মান 2 থেকে বড় 8 থেকে ছোট। খেয়াল করো x এর মান 2 থেকে বড় 8 থেকে ছোট, তাহলে এইরকম বিজোড় সংখ্যা কে কে আছে বলো তো? তুমি যদি লিখো যে 2 থেকে বড় আর 8 থেকে ছোট, এরকম বিজোড় সংখ্যা কে আছে বলো তো? 3, তারপরে কে আছে 5 আর হচ্ছে 7। তাহলে তুমি খেয়াল করো তো, এটাকে আমরা বলি হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই জিনিসটাকে দেখো আমরা একটা ধর্মের মাধ্যমে প্রকাশ করি যখন, তখন আমরা তাকে বলি হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। তাহলে এই জিনিসটা বুঝো যে আমরা যখন একটা ধর্মের সাহায্য উল্লেখ করব, অর্থাৎ যখন এইরকম বাংলা কথার মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব, একটা শর্তের মাধ্যমে একটা কন্ডিশনের মাধ্যমে আমরা যখন প্রকাশ করব, তাকে আমরা বলবো হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর যখন নির্দিষ্ট মানগুলো আমরা পাবো, তখন আমরা তাকে বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। তো দেখো ভাই আরেকটা এক্সাম্পল যদি দেখি, মনে করো ভাইয়া লিখলাম হচ্ছে a, তারপর হচ্ছে x যেন, তাহলে এটা প্রথমে তুমি বলতেছো x, x মানে উপাদানগুলা। খেয়াল করো এটা কিভাবে লিখতেছি ভাইয়া, দেখো x, x বলতে আমরা কি বোঝাচ্ছি? উপাদানগুলা। যেন এই কথার মানে হচ্ছে তুমি এবার x এর পরিচয় দিবা। তাহলে কি লিখলাম আমরা? x 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যা। ভাই এখানে লিখলাম জোড় সংখ্যা। খেয়াল করো আমরা এখন কি পরিচয় দিলাম? এ একটা সেট নিলাম আমরা, এ সেটের উপাদান হচ্ছে x। তাহলে x এর এবার আমরা পরিচয় দিই কিভাবে? যেন লেখে। তাহলে খেয়াল করো এ সেটের উপাদান হচ্ছে x আর এর পরিচয় দিই কি দিয়ে? আমরা যেন দিয়ে। তাহলে যেন x 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যা। তাহলে বলো তো 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যা, এই সেটগুলোকে এখন যদি তুমি লেখো কে কে আসবে বলো তো? 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যা, তাহলে আসবে কত? 2, 4, 6, 8। বলতো 10 আসবে কিনা? না, কারণ কি তুমি বলছো 10 এর চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের এই সেটটাকে আমরা প্রকাশ করলাম। তাহলে তুমি খেয়াল করো এটা হচ্ছে এই সেটটার তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তুমি এখানে এক্সাম্পলটা এর মধ্যে লিখে রাখো, যে কোনো একটা এক্সাম্পল আমরা লিখে রাখি, যে যেমন আমরা এটাই লিখলাম, মনে করো যে a সমান সমান x যেন x 10 এর চেয়ে ছোট, কি লিখছি আমরা? জোড় সংখ্যা। তাহলে খেয়াল করো আমরা এই হচ্ছে আমাদের সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করি। তাহলে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে আমরা এভাবে লিখবো আর গঠন পদ্ধতিতে হচ্ছে আমরা একটা কন্ডিশনের সাহায্যে লিখবো। তা আমাদের জেনারেল ম্যাথের জন্য আমরা আগামী ক্লাসে এটা পড়াবো, যে আমরা এই যে দেখো ভাইয়া কি করছি, দেখো তো এটা দেওয়া ছিল কি সেট গঠন পদ্ধতি, এখান থেকে খেয়াল করো ভাইয়া তালিকা পদ্ধতি নিয়ে আসছি। আবার দেখো এটাও ছিল কি বলতো সেট গঠন পদ্ধতি, এইখান থেকে আমরা তালিকা পদ্ধতি নিয়ে আসছি। তাহলে আমাদের জেনারেল ম্যাথে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এবং তোমাদের হায়ার ম্যাথও ভাইয়া দেখলাম যে সিকিউ গুলাতে ক নাম্বারে এই কোশ্চেনটা আসে, যে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে আসো, গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে যাও। সো আমরা আজকে থিওরি গুলা পড়াই, আগামী ক্লাসে হচ্ছে আমরা এই ম্যাথগুলা করাবো। অর্থাৎ এটা দেওয়া থাকবে তোমাকে এটা লিখতে হবে, আবার এটা দেওয়া থাকবে এটা লিখতে হবে। ম্যাথগুলা সহজ, তোমরা পারবা। তো আসো এখন তোমরা এই পর্যন্ত লিখে নাও। তো আসো ভাইয়া পরেরটাই যাই এবার। আচ্ছা, এরপরে খেয়াল করো তো আমাদের সসীম সেট
তারপর হচ্ছে তোমার অসীম সেট। দেখো আমরা অলরেডি এই দুটার পরিচয় দিয়ে দিছি যে সেটটা সসীম, এই কথাটার নাম থেকে দেখো সসীম মানে হচ্ছে নির্দিষ্ট আর অসীম মানে হচ্ছে অগণিত। তাহলে সসীম এই কথার মানে হচ্ছে যে সেটে উপাদান সংখ্যা হচ্ছে নির্দিষ্ট বা সীমিত বা গণনাযোগ্য, সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে সসীম সেট। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা একটা সেট লিখলাম, মনে করো এ একটা সেট, এর উপাদান হচ্ছে এ বি সি। মনে করলাম আমরা একটা সেটের উপাদান হচ্ছে এ বি সি। তাহলে তুমি খেয়াল করো তো, এ একটা সেট, তার উপাদান হচ্ছে মাত্র 3টা, তুমি গণনা করতে পারতেছো বা নির্দিষ্ট, তাহলে এ সেটটাকে আমরা বলবো হচ্ছে একটা সসীম সেট। আর আরেকটা সেট আমরা মনে করলাম নিলাম হচ্ছে n সমান সমান হচ্ছে 1 2 3 4 5 ডট ডট ডট। তুমি খেয়াল করো তো, আমরা এখানে আরেকটা সেট নিলাম যেটা হচ্ছে n হচ্ছে 1 2 3 4 5। বলো তো ভাই, ডট ডট দিয়ে দিছি, তার মানে তুমি বুঝতে পারতেছো পরের সংখ্যাটা কত হবে, 6 7 8 9 10। বলতো যেহেতু ডট ডট দিয়ে দিছো, এই কথার মানে কি বলতো, এটা কত পর্যন্ত যাবে তুমি কিন্তু জানো না, অর্থাৎ অসীম পর্যন্ত এই সেটটা চলমান। তাহলে এই সেটটাকে আমরা বলবো হচ্ছে অসীম সেট, আর এই সেটটাকে বলবো আমরা হচ্ছে সসীম সেট। তাহলে ভাইয়া বলি আরেকবার, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা গণনাযোগ্য তাকে আমরা বলবো সসীম সেট, আর যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় বা গণনাযোগ্য নয় তাকে আমরা বলবো হচ্ছে অসীম সেট। তাহলে তুমি খেয়াল করো, আমাদের উদাহরণটা খেয়াল করো। প্রথমে যে সসীম সেটের উদাহরণ দেখো 2 4 6, বলতে এখানে 3টা উপাদান আছে, তুমি গুনতে পারতেছো, তাহলে এটা হচ্ছে কি সেট, তোমার সসীম সেট। আর এইখানে খেয়াল করো n দেওয়া আছে 1 2 3 4 ডট ডট ডট, তাহলে এইখানে কতগুলা উপাদান আছে তুমি গুনতে পারতেছো না, তাহলে এই সেটটাকে আমরা বলবো হচ্ছে কি সেট, আমরা এটাকে বলবো হচ্ছে অসীম সেট। এরপরে খেয়াল করো, আমাদের পরের যে সংজ্ঞাটা আছে এটা তোমরা স্টার্ট দিয়ে রাখো। পরের সংজ্ঞাটা খেয়াল করো, আমাদের পরের সংজ্ঞাটা হচ্ছে সার্বিক সেট। তো এই জিনিসটা আসো, আমাদের সেটের জন্য সার্বিক সেটটা আরো ইম্পর্টেন্ট। তো সার্বিক সেটটা কি খেয়াল করো তো ভাইয়া, প্রথমে যে উদাহরণটা দিয়ে তোমাদেরকে সেট বুঝাইছিলাম, যে তুমি খেয়াল করো তোমার ক্লাসের যে স্টুডেন্ট, যে ভাইয়া তোমাকে বললাম যে তোমার ক্লাসের স্টুডেন্টদেরকে একটা লাইনে দাঁড় করাও, তাহলে একটা নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্টদেরকে আমরা কি করলাম, একটা নির্দিষ্ট লাইনে দাঁড় করালাম, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে সেট। এখন তুমি খেয়াল করো তো, এই যে তোমার ক্লাসটা তোমার স্কুলের একটা অংশ। খেয়াল করো ভাইয়ের কথাটা, তোমার ক্লাসটা হচ্ছে কি তোমার পুরা স্কুলের একটা নির্দিষ্ট অংশ। তাহলে তোমার, আমরা এভাবে বলতে পারি যে তোমার ক্লাস হচ্ছে স্কুলের একটা অংশ। তাহলে এইরকম যদি কোনো সেট হয়, যে সেটটা আরো একটা সেটের যদি অংশ হয়, তাহলে মূল যে সেটটা থাকে তাকে আমরা বলি হচ্ছে সার্বিক সেট। যেমন তোমার ক্লাসটাকে ভাইয়া যদি সেট হিসাবে চিন্তা করি, তাহলে তোমার ফুল স্কুলটা হচ্ছে তোমার জন্য সার্বিক সেট। তাহলে তুমি খেয়াল করো, আমরা এবার সার্বিক সেটটা কি বলছি দেখো, যে গণিত শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনাধীন, খেয়াল করো, যে সকল সেট কোন নির্দিষ্ট সেটের উপসেট হয়ে থাকে। খেয়াল করো, যে সকল সেট কোন নির্দিষ্ট সেটের উপসেট হয়ে থাকে। তাহলে ওই যে ভাইয়া যেটা বললাম, দেখো তোমার ক্লাসটা হচ্ছে তোমার স্কুলের একটা অংশ, তাহলে এখানে উপসেট বলতে আমরা বইয়ের ভাষা একটু পরে যাচ্ছে, আপাতত একটু বুঝো যে উপসেট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে একটা অংশ। তাহলে খেয়াল করো, যে সকল সেট কোন নির্দিষ্ট সেটের উপসেট হয়ে থাকে, তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে আমরা সার্বিক সেট বলি। তাহলে তোমার ক্লাসটা হচ্ছে তোমার স্কুলের একটা অংশ, তাহলে আমরা স্কুলটাকে আমরা বলি হচ্ছে সার্বিক সেট। ঠিক একই ভাবে, যে কোনো একটা সেট যদি কোনো নির্দিষ্ট একটা সেটের উপসেট হয়, তাহলে বা অংশ হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে আমরা কি বলবো, সার্বিক সেট। তো আমাদের সার্বিক সেটকে আমরা হচ্ছে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় যখন ক্যাপিটাল ইউ লেখা দেখবা, তখন তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। তো দেখো, আমরা এখন উপসেট, আমরা একটু আগে দেখছি যে সার্বিক সেটে আমরা একটা শব্দ ব্যবহার করছিলাম যে উপসেট। তাহলে আসলে আমরা উপসেট জিনিসটা কি, এই জিনিসটা একটু বুঝি। তো বোঝার জন্য ভাইয়া আগে তোমরা জাস্ট এতটুকু সংজ্ঞাটাকে খাতায় লিখে নাও। আর এখানে ভাই ফাঁকা রাখছি, এখানে ভাই উদাহরণটা লিখবো, তো এখানে জায়গা হবে না ভাই, এখানে লিখতেছি। তো আমরা মনে করো, আমরা আগে উদাহরণটা বুঝি, বুঝলে তোমার ওইটা বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করলাম যে আমরা a সমান সমান হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে b সমান সমান মনে করলাম আমরা 2 3, বা আমরা 1 ও লিখলাম 1 2 3 4 5, আবার c
এটা আরেকটা নিলাম, এটা সমান সমান আমরা লিখলাম হচ্ছে মনে করো হচ্ছে 1 2 3 4 5 এরকম আমরা নিলাম। তো এখন তুমি খেয়াল করো আমরা যে জিনিসটা নিলাম, আমরা এখানে তিনটা সেট লিখলাম। এখন এই তিনটা সেটের দিকে খেয়াল করো তো, এ সেটের মধ্যে দেখো কত কত আছে তোমার 2 3 4, আবার বি সেটের মধ্যে আছে কত খেয়াল করো 1 2 3 4 5, সি সেটের মধ্যেও তোমার 1 2 3 4 5। তো তোমাদের বোঝার জন্য ভাই এখানে এভাবে না লেখা আরো লেখো যে 2 2 3 3 4 5। আবার ডি মনে করো আরেকটা সেট নিলাম, আমরা এখানে লিখলাম হচ্ছে আমরা মনে করো 2 তোমার 6 7 এরকম আরেকটা সেট নিলাম। এখন তুমি আসো আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে এবার দেখো। আমরা এখানে চারটা সেট নিলাম। তো প্রথম সেটটা খেয়াল করো, প্রথম সেটটা কি আছে বলো তো 2 3 4। আমরা মনে করো সবগুলাকে আমরা বি এর সাথে কম্পেয়ার করব। আমরা সবগুলাকে কার সাথে কম্পেয়ার করব? বি এর সাথে। মনে করলাম তুমি যে কোনোটার সাথে কম্পেয়ার করতে পারো, আমরা এখন আপাতত বি এর সাথে কম্পেয়ার করতেছি। দেখো তো এ সেটে 2 3 4 আছে, দেখো তো বি সেটও 2 3 4 আছে। তাহলে এ সেটে যতগুলা উপাদান আছে সবগুলা বি সেটে আছে। তাহলে এই টাইপের সেটকে, যে একটা সেটের সবগুলো উপাদান যদি আরো একটা সেটের মধ্যে থাকে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে তোমার উপসেট। তাহলে তুমি খেয়াল করো তো, তাহলে আমরা এ সেটটাকে আমরা বি সেটের কি বলবো বলো তো? উপসেট। কারণ কি এ সেটের সবগুলা উপাদান তোমার বি সেটের মধ্যে আছে। তাহলে খেয়াল করো কি বলা হচ্ছে, যে ধরি এ ও বি দুটি সেট, যদি এ সেটের প্রত্যেকটি উপাদান, খেয়াল করো, এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটে বিদ্যমান থাকে, তাহলে এ সেটের সবগুলো উপাদান বি সেটে থাকে। তাহলে আমরা দেখো এ সেটে উপাদান ছিল 2 3 4, আমাদের বি সেটে উপাদান 2 3 4 আছে। তাহলে তুমি খেয়াল করো, তবে এ কে বি এর উপসেট বলা হয়। তাহলে এ কে বি এর কি বলি আমরা? উপসেট। অর্থাৎ একটার সবগুলো উপাদান আরেকটায় থাকলে তাহলে যা ওইটাকে আমরা উপসেট বলবো। এখন এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটাকে একটু রেড পেন দিয়ে দাগ দিয়ে রাখবা, যে আমরা উপসেটকে এভাবে প্রকাশ করি। দেখো এখানে ভাই চিহ্নটা একটু বুঝাই দিয়ে, চিহ্নটা কি, তুমি একটা ইউ লিখবা সোয়াইয়া, এভাবে সোয়াইয়া একটা ইউ লিখবা, তারপরে এটাকে একটা নিচের দাগ দিবা। এটাকে আমরা পড়ি কি? এটাকে পড়ি হচ্ছে সাবসেট অর ইকুয়াল। খেয়াল করো ভাই, আরেকবার বলতেছি, এটাকে আমরা কি পড়ি? সাবসেট সেট অর ইকুয়াল। তাহলে খেয়াল করো, এটাকে আমরা পড়ি হচ্ছে সাবসেট অর ইকুয়াল। এটা লিখে রাখো। তাহলে আমরা একে প্রকাশ করি এ সাবসেট অর ইকুয়াল বি দ্বারা। তাহলে খেয়াল করো, উপসেটটা আমরা যদি বুঝি, তাহলে তোমরা এখানে এক্সাম্পলটা লিখে রাখো, যে যেমন যেমন a ইজ ইকুয়াল হচ্ছে আমরা মনে করলাম 2 3 4 এবং b ইজ ইকুয়াল 1 2 3 4 5। তাহলে সুতরাং a সাবসেট অর ইকুয়াল হচ্ছে b, অর্থাৎ a b এর একটা উপসেট, কারণ a সেটে যতগুলা সদস্য আসে সবগুলা b সেটে আছে। এরপর আসো আমরা পরেরটাতে। এখন খেয়াল করো তো সি সেটে কে কে আছে, দেখো তো 1 2 2 3 3 4 5। এখন এক সেটের ক্ষেত্রে মনে রাখবা, একটা সংখ্যা একাধিকবার থাকতে পারে, কিন্তু তোমাকে গুনতে হবে কতবার? একবারই গুনতে হবে, কারণ 2 2 2। তাহলে তুমি খেয়াল করো তো এখানে উপাদান কে কে বলো তো? 1, এখানে উপাদান 2, এখানে উপাদান 3, এখানে উপাদান 4, এখানে উপাদান 5। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের সি সেটে উপাদান কে কে? 1 2 3 4 5। তুমি একটু বি সেটে আসো তো, বি সেটেও দেখো সবগুলা উপাদান আছে। তাহলে আমরা বলতে পারি যে সি সেট সাবসেট অর ইকুয়াল হচ্ছে বি, অর্থাৎ সি ও তোমার বি এর একটা কি সেট? উপসেট। কিন্তু এবার ডি তে আসো তো, দেখো তো আমাদের ডি তে উপাদান কে কে আছে? 2 6 7। খেয়াল করো, ডি তে উপাদান আছে 2 6 7। দেখো তো ডি সেটে যে উপাদানগুলো আছে, আমাদের কন্ডিশন হচ্ছে কি? খেয়াল করো তো, তোমার প্রত্যেকটি উপাদান ওই সেটটাতে থাকতে হবে। দেখো তো এখানে 2 6 7 এর মধ্যে 2টা শুধুমাত্র বি সেটে আছে, কিন্তু 6 এবং 7 তোমার বি সেটে নাই। তাহলে বলো তো ডি কে তুমি বি এর উপসেট বলবা কিনা? অবশ্যই না, কারণ কি ডি সেটের সবগুলো উপাদান বি তে নাই। তাহলে আমরা দেখো কি বলা হচ্ছে, এ ও বি উপসেট না হলে তাহলে আমরা তাকে প্রকাশ করি হচ্ছে সাবসেট অর ইকুয়াল লিখে এভাবে একটা দাগ দিয়ে দিই, অর্থাৎ ইজ নট ইকুয়াল দাগের মতো আমরা এভাবে প্রকাশ করি যদি উপসেট না হয়। তাহলে এটার এক্সাম্পলটা তোমরা এখানে লিখে রাখো। ভাই এখানে লিখতেছি যে যেমন
মনে করলাম আমরা a সমান সমান 1 2 3 4 5 আর b সমান সমান নিলাম হচ্ছে মনে করো তোমার 2, এই যে আগেরটাই নিলাম 6 7। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের বি সেটের সবগুলো উপাদান যেহেতু এ তে নাই, তার মানে বি এ এর উপসেট না। তাহলে লেখো যে সুতরাং বি সাবসেট অর ইকুয়াল হচ্ছে নট ইকুয়াল হচ্ছে এ। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে এই জিনিসগুলো তোমরা লিখে রাখো। তাহলে উপসেট কি আর উপসেট না কি এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের ফাঁকা সেট। তাহলে আসো এবার আমরা ফাঁকা সেটটা বুঝি। তো এটাও ভাইয়া আগে একটা एग्जांपल দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো ভাইয়া একটা সেট নিলাম, যে ভাই এখানে एग्जांपलটা দিচ্ছি, তোমরা আগে সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞা লিখে যে एग्जांपलটা এখানে দিচ্ছি, एग्जांपलটা সংজ্ঞার নিচে লেখো। যে যেমন আমরা মনে করলাম a সমান সমান এর উপাদান হচ্ছে x। এবার আমরা x এর পরিচয় দিই কিভাবে, যেন লিখে, যেন x বাস্তব সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 0। খেয়াল করো আমরা এখানে একটা তোমাকে শর্ত দিলাম যে a সমান সমান হচ্ছে x, যেন আমরা এর উপাদানগুলোর পরিচয় দিচ্ছি কি, এ হচ্ছে উপাদানগুলো হবে বাস্তব সংখ্যা এবং তাকে যদি তুমি স্কয়ার করো সেটা হবে 0 এর চেয়ে ছোট। বলতো 0 এর চেয়ে ছোট এই কথাটার মানে আমরা কি বুঝি, 0 থেকে ছোট এই কথাটার মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তুমি বলো তো বাস্তব জগতে এমন কোন সংখ্যা আছে কিনা যাকে তুমি স্কয়ার করলে সেটা ঋণাত্মক হয়। খেয়াল করো তো আমরা 2 মনে করলাম নিলাম, 2 কে স্কয়ার করে দেখো কত হবে 4। যে ভাই আমি -2 কে করি তাহলে তো আমার মাইনাস আসতে পারে। দেখো তো তুমি -2 কে যদি স্কয়ার করো তোমার আসবে হচ্ছে 4, -1 কে স্কয়ার করো আসবে 1, -3 কে স্কয়ার করো আসবে হচ্ছে কত তোমার 3। তাহলে তুমি খেয়াল করো তো বাস্তব জগতে এমন কোন সংখ্যা নাই যাকে স্কয়ার করলে সে 0 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ নেগেটিভ হবে। তাহলে বলো তো এর কোনো অস্তিত্ব আছে কিনা, না। তাহলে এই রকম যে সংখ্যাগুলা বা এই জিনিসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি বা সেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এই টাইপের সেটটাকে আমরা বলি হচ্ছে ফাঁকা সেট। বা তোমাকে ভাই আরেকটা উদাহরণ দিলাম, মনে করলাম যে ধরো তোমাকে আরেকটা সেট নিতে বললাম, যে এ একটা সেট, এর পরিচয় দিলাম কি, এখানে আসবে হচ্ছে x এবং এখানে x এর পরিচয় কি দিলাম, যে মনে করো হচ্ছে তোমার যে ক্রিকেটে হচ্ছে যে বিশ্বকাপ জিতছে বাংলাদেশ। বলো তো ক্রিকেটে বাংলাদেশ বিশ্বকাপ জিতছে, ভাই তোমাকে বললাম যে এখানে এমন একটা উপাদান হবে যেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জিতছে। বলো তো এটা কি বাংলাদেশ এখনো জিতছে কিনা, না। তাহলে এই টাইপের বলতো, তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যে সেটটা দ্বারা প্রকাশ করি তাকে আমরা বলি হচ্ছে কি সেট, ফাঁকা সেট। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো কিছু নাই এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমরা হচ্ছে কি বোঝাই, ফাঁকা সেটটা ইউজ করি। তাহলে খেয়াল করো আমরা যদি এখন আসো আমরা ফাঁকা সেটকে কিভাবে লিখি, তাহলে তুমি এটা লিখতে পারো যেমন দিয়ে এটার কোনো অস্তিত্ব নাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না, তাই এ একটি ফাঁকা সেট। তাহলে এ একটি ফাঁকা সেট। তাহলে অর্থাৎ যে জিনিসগুলো নাই এই জিনিসগুলোকে আমরা প্রকাশ করতে ফাঁকা সেট দ্বারা প্রকাশ করি। এখন তুমি খেয়াল করো আমরা দেখলাম যে বিভিন্ন জিনিসকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করি, তাহলে ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করি। খেয়াল করো যে ফাঁকা সেটকে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে খেয়াল করো আমরা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভুল করো যে আমরা ফাঁকা সেটকে জাস্ট 2টা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এর ভিতরে কিছু লেখা থাকে না। অনেক সময় তোমরা মনে করো যে কিছু নাই মানে তো শূন্য,
আমরা শূন্য লিখে দিই, বাট ম্যাথমেটিক্সের শূন্যেরও কিন্তু দাম আছে। কারণ আমরা যখন তুমি দেখো -1 0 1 অর্থাৎ এখানে জিরো কিন্তু একটা উপাদান, সো জিরোকে তুমি ফাঁকা সেট কখনোই বলতে পারবা না। এটা মাথায় রাখবা যে ফাঁকা সেটকে আমরা শুধুমাত্র দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, মাঝখানে কিছু থাকে না। তাহলে তুমি খেয়াল করো তো আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিছি এটার জন্য আমরা এভাবে লিখতে পারি না যে সুতরাং a সমান সমান হচ্ছে জাস্ট দুইটা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এ একটা ফাঁকা সেট, এটার কোনো অস্তিত্ব নাই। এখন ফাঁকা সেটকে আমরা আরেক ভাবেও প্রকাশ করি। দেখো আমরা যে ফাঁকা সেটকে দ্বারাও প্রকাশ করা হয়, তাহলে সুতরাং a সমান সমান হচ্ছে, এখন খেয়াল করো ভাইয়া এইখানে একটা চিহ্ন ব্যবহার করছে, খেয়াল করো অনেক সময় ফাঁকা সেটকে আমরা এই চিহ্নটা দ্বারাও প্রকাশ করি। তো এই চিহ্নটা কি তোমরা একটু পাশে দরকার হলে লিখে রাখো। এটা হচ্ছে একটা ড্যানিশ শব্দ, অর্থাৎ আমাদের ড্যানিশ ভাষা থেকে এটা নেওয়া হয়েছে। ভাইয়া পাশে লিখে দিচ্ছি, খেয়াল করো এভাবে একটা শূন্য লিখবা, লিখে জাস্ট কোনা কোনা বরাবর কেটে দিবা। যারা লিখতে পারতেছো না ভাইয়া দেখাচ্ছি, এভাবে একটা শূন্য লিখবা, লিখে কোনা বরাবর এটাকে কেটে দিবা। একটি ড্যানিশ বর্ণ একে অরি বলে। খেয়াল করো এটার উচ্চারণটা হচ্ছে ও রি, ও রয়স্কের রি, ওরি। এটা হচ্ছে একটা ড্যানিশ শব্দ বর্ণ, তা আমরা এটা দ্বারাও প্রকাশ করি। এখন পরীক্ষায় যখন ফাঁকা সেট আসে তোমরা কি করো, এই দুইটাকে একসাথে করে এভাবে লিখে ফেলো, এটাও লেখো আবার এটাকে মাঝখানে দিয়ে এটাও লেখো। এটা সম্পূর্ণই ভুল। মনে রাখবা তুমি যে কোনো একটা প্রকাশ করতে হবে, হয় তুমি ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাঝখানে কিছু দিবা না, কিংবা তোমার হচ্ছে অরি দিবা, যে কোনো একটা তোমাকে দিতে হবে। অনেক সময় তোমরা এটাকে ফাঁকা সেট হিসাবে এমসিকিউতে দাগাও, তোমাদের অপশন থাকে নিচের কোনটি ফাঁকা সেট, তোমরা এটাকে দাগায় দাও। সো মনে রাখবা এটা ভুল, আমাদের হয় সেকেন্ড ব্র্যাকেট না হয় এটা দুইটার একটা লিখতে হবে। তাহলে আসো এবার আমরা সংজ্ঞা যেহেতু বুঝছি, আমরা উদাহরণ, এবার তুমি সংজ্ঞাটা দেখো যে অনেক সময় এরূপ কিছু সেট বিবেচনা করতে হয় যাতে কোনো উপাদান থাকে না। খেয়াল করো এই লাইনটা ইম্পর্টেন্ট, যাতে কোনো উপাদান থাকে না, এই লাইনটা তোমরা একটু দাগ দিয়ে রাখো, কোনো উপাদান থাকে না এরূপ সেটকে আমরা বলি ফাঁকা সেট। এরপরে যেমন দিয়ে এই জিনিসগুলো লিখে রাখো। এখন তুমি খেয়াল করো তো তোমরা অনেক সময় শূন্যকে ফাঁকা সেট বলে ফেলো, বলতো শূন্য একটা উপাদান কিনা, ম্যাথমেটিক্সের একটা অঙ্ক, সো শূন্য কিন্তু ফাঁকা সেট না। সো এটা খেয়াল রাখবা, ভাইয়া বারবার বলতেছি তোমরা এটা ভুল করো। এরপর আসো আমরা উপসেটের মধ্যে, এবার আসে হচ্ছে আমাদের প্রকৃত উপসেট, এই জিনিসটা এবার আসো আমরা প্রকৃত উপসেট। তো আমরা এটাও তোমার একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, মনে করো ভাইয়া দুইটা উদাহরণ নিলাম। একটা উদাহরণ নিলাম হচ্ছে মনে করো a সমান সমান হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে b সমান সমান নিলাম হচ্ছে 1 2 3 4 5, আর c সমান সমান নিলাম হচ্ছে 1 2 2 3 3 4 5। আমরা তিনটা সেট নিলাম। এখন তুমি খেয়াল করো তো আমরা এখান থেকে লিখতে পারি, বলো তো এর সবগুলা সদস্য, খেয়াল করো 2 3 4 2 3 4 এর সবগুলা সদস্য b তে আছে, তাহলে বলো তো আমরা a কে b এর একটা উপসেট বলতে পারি। আমরা একটু আগে শিখছি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে a উপসেট হচ্ছে b। আবার তুমি খেয়াল করো তো c এর সবগুলো উপাদানও কিন্তু b তে আছে, দেখো তো 1 1 2 2 3 3 4 4 5 5, তাহলে c এর সবগুলো উপাদানও b তে আছে, তাহলে বলতো c কেও আমরা b এর একটা উপসেট বলতে পারি। তাহলে আমরা c কেও b এর একটা উপসেট বলতে পারি। কিন্তু তুমি একটু খেয়াল করো তো দুইটা উপসেটের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? তুমি খেয়াল করো তো c সেটে যতগুলা উপাদান আছে সবগুলাই কিন্তু b তে আছে, কিন্তু এর ক্ষেত্রে দেখো এর তিনটা উপাদান, কিন্তু বি এ কয়টা উপাদান আছে? খেয়াল করো তো বি আছে 5টা উপাদান। তার মানে এদের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে এইখান থেকে আমরা দুই ভাবে ভাগ করি, একটাকে বলি হচ্ছে আমরা উপসেট, আরেকটাকে বলি হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কোনটা? তাহলে তোমাকে ভাই একটু বলি, বলো তো এখানে মোট উপাদান কয়টা আছে বলতো? 1 2 3 4 5, তাহলে এখানে উপাদান আছে কয়টা বলতো? 5টা। বি এখানেও তোমার উপাদান আছে কয়টা বলতো? 5টা। তারপরে তুমি খেয়াল করো তো এইখানে উপাদান আছে কয়টা বলতো? 3টি। তাহলে
দেখো তো আমার এইটার এটা দেখো সেম সেম হয়ে গেছে, কিন্তু এটার এটার মধ্যে দেখো একটা পার্থক্য আছে। তাহলে কোন উপসেটের যে উপাদানগুলা তার চেয়ে যদি বেশি সংখ্যক উপাদান এখানে থাকে, তার চেয়ে যদি বেশি সংখ্যক উপাদান থাকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত উপসেট। আর যদি সমান সমান হয়ে যায় তাহলে উপসেট। খেয়াল করো যে আমাদের যে উপাদানগুলো আছে এ সেটে তার চেয়ে যদি বেশি উপাদান বি সেটে থাকে, তাহলে আমরা একে বলি হচ্ছে বি এর প্রকৃত উপসেট। তাহলে বলো তো এটা উপসেট, এটা যেমন সত্য, এ হচ্ছে বি এর একটা আবার কি প্রকৃত উপসেট। কারণ কি, এ যে কয়টা সদস্য আছে তার চেয়ে বি এ বেশি সদস্য আছে। এখন খেয়াল করতো সি কে তুমি বি এর প্রকৃত উপসেট বলতে পারবা কিনা? না, কারণ কি সি তে উপাদান আছে কয়টা? 5টা। আবার হচ্ছে বি তে উপাদান আছে কয়টা? 5টা। সো সি কে আমরা কি বলতে পারবো না? প্রকৃত উপসেট বলতে পারবো না, কারণ এখানে সমান সমান উপাদান আছে। যদি তোমার কম থাকে তাহলে আমরা তাকে বলতে পারতাম হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে তুমি এখানে খেয়াল করো, আমরা এবার সংজ্ঞাটায় যদি আসো, কি বলছে? ধরি এ ও বি দুটি সেট, এ সেটে যতটা উপাদান আছে, খেয়াল করো এই লাইনটা, এ সেটে যতটা উপাদান আছে বি সেটে যদি তার চেয়ে কমপক্ষে একটি উপাদান বেশি থাকে, তবে একে বি এর প্রকৃত উপসেট বলে। তুমি খেয়াল করো তো, কমপক্ষে একটি উপাদান যদি বেশি থাকে, এই কথার মানে একের চেয়ে বেশি উপাদানও থাকতে পারে। যেমন খেয়াল করো আমাদের এখানে 3টা উপাদান আছে, এখানে 5টা উপাদান আছে, বলতো কয়টা বেশি আছে? 2টা বেশি আছে। বলতো এখানে চাইলে 4টাও থাকতে পারতো, তাও বেশি আছে। এখানে 6টা উপাদান থাকতে পারতো, তাও বেশি আছে। অর্থাৎ তোমার এইটা থেকে এটাতে যদি কমপক্ষে একটা উপাদান বেশি থাকে, এই কথার মানে হচ্ছে একটা উপাদানের চেয়ে বেশি অনেকগুলোও থাকতে পারে, 2টাও বেশি থাকতে পারে, 3টাও বেশি থাকতে পারে, 4টাও বেশি থাকতে পারে। অর্থাৎ যাই থাকুক না কেন, অর্থাৎ এটা থেকে এটাতে বেশি থাকলে আমরা তাকে হচ্ছে কি উপসেট বলবো? প্রকৃত উপসেট বলবো। এখন খেয়াল করো তো আমরা প্রকৃত উপসেটকে কিভাবে প্রকাশ করি। খেয়াল করো, প্রকৃত উপসেটকে শুধুমাত্র আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমরা নিচে যদি কখনো ইকুয়াল সাইন দেওয়া থাকে, এই কথা দ্বারা বোঝা হচ্ছে উপসেট। আর যদি ইকুয়াল সাইনটা না দেওয়া থাকে কোথাও, তাহলে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। তাহলে এখন দেখো তো ভাইয়া, যে ভাই আমরা তাহলে এটাকে কি এটার উপসেট বলতে পারি না? এটা অবশ্যই এটার একটা উপসেট, এবং একই সাথে এটা হচ্ছে এটার একটা প্রকৃত উপসেট। তো খেয়াল করো প্রকৃত উপসেটের নিচে এবার তোমরা এই সংজ্ঞাটা লিখে নাও, যে যেমন a ইকুয়াল আমরা ধরে নিছি 2 3 4 আর b হচ্ছে 1 2 3 4 5। এখানে বি সেটে এ সেট হতে দুটি উপাদান বেশি আছে। খেয়াল করো এখানে কয়টা উপাদান আছে? 3টা, আর এখানে হচ্ছে 5টা। তাহলে দুটি উপাদান বেশি আছে, তাই এ সাবসেট হচ্ছে বি। অর্থাৎ এ বি এর একটি প্রকৃত উপসেট। কারণ কি, এ থেকে বি এর তোমার সেট উপাদান সংখ্যা কি আছে? বেশি আছে। এখন আসো আমরা কয়েকটা বিশেষ ধরনের সেট নিয়ে আমরা যদি পড়ে, খেয়াল করো লেখো যে কয়েকটি বিশেষ ধরনের সেট, কয়েকটি বিশেষ ধরনের সেট। খেয়াল করো এটা আমাদের প্রথম হচ্ছে 1 নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট বলতো স্বাভাবিক সংখ্যা সেট আমরা আগের দিন পড়ছি। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5। অর্থাৎ শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বলি। এটাকে হচ্ছে আমরা n দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়, যেখানে
ক্যাপিটাল এন সমান সমান 1 2 3 4 5 ডট ডট ডট। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে যে স্বাভাবিক সংখ্যার সেট কোনটি এবং কি দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে 2 তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। খেয়াল করো, পূর্ণ সংখ্যার সেট ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করো, এটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করি। তাহলে হচ্ছে যেখানে ক্যাপিটাল জেড বলতো পূর্ণ সংখ্যা কোনগুলা, +1 -1 +2 -2 অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যায় আসবে, কারণ এখানে আমরা পূর্ণ সংখ্যা বলছি, আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে বলি নাই। সো তোমার এখানে আসবে হচ্ছে ডট ডট ডট, এখানে আমরা -ইনফিনিটি থেকে আসতেছি, -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ আমরা বাম পাশেও অসীম পর্যন্ত, ডান পাশেও তোমার অসীম পর্যন্ত। এখন একটু খেয়াল করো তো, এইখানে যে সদস্যগুলো আছে দেখো, এখানে শুধু ধনাত্মক নাম্বারগুলো আছে 1 2 3 4 5, এখানে দেখো তো ধনাত্মক এবং ঋণাত্মক সবগুলা নাম্বার আছে। তাহলে বলো তো n থেকে z এ উপাদান সংখ্যা কি বেশি? তাহলে আমরা n কে z এর একটা প্রকৃত উপসেট বলতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং n সাবসেট অফ z। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার, খেয়াল করো 3 নাম্বার হচ্ছে আমাদের মূলদ সংখ্যার সেট, সংখ্যার সেট। খেয়াল করো তো, মূলদ সংখ্যার সেট এটাকে হচ্ছে আমরা কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে কিউ সমান সমান, এখন তুমি বলো তো মূলদ সংখ্যা কোনগুলো? আমরা অলরেডি জানি, আমরা জেনারেল ম্যাথে পড়ছি, বলো তো সকল পূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ, তারপর হচ্ছে সকল দশমিক, তাই না? তার মানে এই ক্ষেত্রে তোমার কি আসবে এখানে বলো তো? আমরা যদি এভাবে লিখি যে ডট 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 তোমার হচ্ছে -4 -3, বা আমরা একটু কমায় লিখি -2 -1 0 0.5, তারপর হচ্ছে তোমার 3/4, তারপর হচ্ছে 1 1.5 2 ডট ডট ডট। তুমি খেয়াল করো তো, মূলদ সংখ্যার মধ্যে তোমার ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, দশমিক দেখো সকল সংখ্যা চলে আসছে। এবার তুমি এটাকে জেড এর সাথে কম্পেয়ার করতো, জেড এর মধ্যে ছিল কি বলতো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলা, আর তোমার কিউ এর মধ্যে দেখো ধনাত্মক সংখ্যাও আছে, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে, এক্সট্রা কি কি আছে বলতো? দশমিক আছে, ভগ্নাংশ আছে। তাহলে বলতো জেড এ যা উপাদান আছে তার চেয়ে বেশি সংখ্যক উপাদান কিউতে আছে। তাহলে আমরা বলতে পারি জেড হচ্ছে কিউ এর একটা কি বলতো প্রকৃত উপসেট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং জেড সাবসেট অফ কিউ। তাহলে তুমি খেয়াল করো, একটু আগে দেখলাম আমরা n হচ্ছে z এর সাবসেট, আবার তুমি দেখলা z হচ্ছে q এর সাবসেট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং n সাবসেট অফ z সাবসেট অফ হচ্ছে q। তো আমাদের লাস্ট হচ্ছে 4 নাম্বার, আমাদের হচ্ছে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। সেট ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে এখানে যেখানে ক্যাপিটাল আর এটা হচ্ছে x, যেন x সকল মূলদ ও অমূলদ সংখ্যা। এখন তুমি খেয়াল করো, এখানে ক্যাপিটাল আর এর মধ্যে দেখো তুমি মূলদ অমূলদ সবগুলা সংখ্যা নিয়ে আসছো। বলতো মূলদ অমূলদ সবগুলা সংখ্যা যদি চলে আসে, এই কথার মানে কি বলতো? এখানে তোমার দশমিক আছে, ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, অসীম ভগ্নাংশ দশমিক আছে, অর্থাৎ বাস্তব জগতে যত সংখ্যা আছে সবগুলা চলে আসছে। তাহলে তুমি খেয়াল করো তো, কিউ হচ্ছে মূলদ সংখ্যাগুলা বোঝায়, এখানে মূলদ অমূলদ যারা আছে তাদেরকে বোঝায়। তাহলে বলো তো
কিউ এর চেয়ে এখানে তোমার উপাদান সংখ্যা বেশি আছে, তাহলে বলতো কিউ কে আমরা আর এর একটা কি বলতে পারি বলতো, প্রকৃত উপসেট বলতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং কিউ সাবসেট হচ্ছে আর। তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম হচ্ছে এই সত্যটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর। এই রিলেশনটা অবশ্যই মুখস্থ রাখবা, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে এন জেড কিউ আর এই রিলেশনটা আমাদের মুখস্থ রাখবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার সাবসেট, পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার সাবসেট, আর মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার সাবসেট। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আর একটা জিনিস জাস্ট তোমাদেরকে ভাইয়া দেখায় দিই যে অমূলদ সংখ্যাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে অমূলদ সংখ্যাকে 5 নাম্বার, যদি এটা আমাদের বইয়ে নাই তারপর ভাই লিখে দিচ্ছি যে অমূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, যেখানে কিউ প্রাইম সমান সমান হচ্ছে আর মাইনাস হচ্ছে কিউ। দেখে এটা মানে কি বলতে, আর মানে আমাদের পরিচয়টা কি ছিল খেয়াল করো তো, আর মানে ছিল মূলদ আর অমূলদ সবগুলা সংখ্যা। এখন এই মূলদ আর অমূলদ থেকে কিউ কি ছিল বলতো, মূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ থেকে যদি তুমি মূলদ বাদ দিয়ে দাও তাহলে থাকবে হচ্ছে তোমার কি বলতো, অমূলদ সংখ্যাগুলা। তো আজকে ভাইয়া যতটুকু পড়াইছি এই পর্যন্ত থিওরিটা ভালো করে পড়ে নিবা। এবং ভাইয়া ক্লাসের শুরুতেও বলছি যে আমরা এখানে যা পড়াইছি তোমাদের জেনারেল ম্যাথও আছে, সো একটু ভালো করে এটা পড়ে নিবা।